ছোট্ট একটা ঘরে জানালা দিয়ে রোদ ঢুকছিল। সেই ঘরের এক কোণায় জুই ছেঁড়া ফাটা কাপড় পরে কান্না করছিল। অন্যদিকে ফাহিমা নতুন নতুন জামা ট্রাই করছিল। তারা দুই বোন অনাথ ছিল। তারা তাদের চাচা চাচির সাথে থাকতো। তাদের চাচি ফাহিমাকে অনেক ভালোবাসতো, কারণ ফাহিমা দেখতে অনেক সুন্দরী ছিল। কিন্তু জুইকে তার চাচি একদমই সহ্য করতে পারতো না, কারণ সে দেখতে কালো ছিল। ফাহিমা, তুমি দেখতে সত্যিই অনেক সুন্দর। তোমার মতো এমন সুন্দর মেয়ে এই পৃথিবীতে খুব কমই আছে। তুমি তোমার রূপের যত্ন নাও। দেখে নিও, একদিন তুমি অনেক বড় সুপার মডেল হয়ে উঠবে। হ্যাঁ চাচি, অবশ্যই আমি আমার স্বপ্ন পূরণ করব। কিন্তু ওই কালিটা কোথায়? এখন আমার এক কাপ চা লাগবে। দাঁড়া, দেখছি ওই কালিটা কোথায়। ওই কালি, কোথায় তুই? ফাহিমার এক কাপ চা লাগবে, জলদি নিয়ে আয়। খালি কাজে ফাঁকিবাজি, সারাদিন কি যে করে। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে পরবর্তী কার্টুন ভিডিও। ইতিমধ্যে আমরা অনেকের নামে কার্টুন ভিডিও তৈরি করেছি। পরবর্তী কার্টুন ভিডিও আমরা অবশ্যই তোমাদের নামে বানাবো, তাই দ্রুত তোমাদের নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। সেই সাথে এই ভিডিওটিতে একটি লাইক দাও, আর হ্যাঁ, এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দাও, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। এই তো চাচি, আসছি। এই নে ফাহিমা, তোর আর কিছু লাগবে? তখন ফাহিমা মজা করে বলে, না, আপাতত আর কিছুই লাগবে না। তোর আবার এত তাড়া কিসের? এমনিতেই তো ঘরের কাজই করিস, তাছাড়া তো আর কোনো কাজ নেই তোর। কালো চেহারা নিয়ে আর কিই বা করবি? এই কথা শুনে তাদের চাচি হো হো করে হেসে ওঠে। সন্ধ্যায় তাদের চাচা বাড়ি ফিরে আসে আর তাদের চাচিকে বলে কাল সন্ধ্যায় তাদের একটা বিয়ের অনুষ্ঠানের দাওয়াত আছে। চাচি ফাহিমাকে অনেক সুন্দর একটা লেহেঙ্গা কিনে দেয়, আর জুইকে পরে যাওয়ার জন্য একটা পুরানো শাড়ি দেয়। চাচি, আমার জন্য নতুন কোনো কাপড় কিনে আনেননি? দেখুন, আমার এই কাপড়টা একদম ছিঁড়ে গিয়েছে। আপনি আমাকে এটা আরো 1 বছর আগে কিনে দিয়েছিলেন। আমাকে একটা নতুন কাপড় কিনে দিন না চাচি। শোন, কালো মানুষের উপর নতুন কাপড় সুন্দর লাগে না। আর এমনিতেও তুই তো ওখানে কাজই করতে যাবি, ছেলে পটাতে তো আর যাবি না। ও, তোর চেহারা দেখে তো আবার কোনো ছেলে পটবেও না। হা 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 হা। এই কথা শুনে জুই আর কিছুই বলে না। সে মনে মনে অনেক কষ্ট পায়। বিয়ে বাড়িতে যাওয়ার পর সে রিফাতকে দেখতে পায়। রিফাতকে দেখে তার মনটা কিছুটা ভালো হয়। রিফাত জুইকে ভালোবাসতো, আর জুইও রিফাতকে অনেক ভালোবাসতো। শোনো ফাতেমা, আমার রিফাতের জন্য ফাহিমাকে আমার অনেক পছন্দ হয়েছে। তাই আমি চিন্তা করছি ফাহিমার সাথে রিফাতের বিয়ে দেব। ওদের দুইজনকে একসাথে অনেক মানাবে, তাই না? তুমি কি বলো? হ্যাঁ হ্যাঁ, ফাহিমা তো দেখতে অনেক সুন্দর, আর রিফাতও তো দেখতে অনেক সুন্দর। ওদের দুইজনকে বেশ মানাবে। আমি বাড়িতে গিয়ে ওর চাচার সাথে কথা বলবো। নিশ্চয় সে এই বিয়েতে অমত করবে না। এই কথা শুনে জুইয়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে কান্না করতে করতে একটা নদীর কাছে যায় আর সেখানে বসে কান্না করতে থাকে। আমি রিফাতকে ভালোবাসি, আর রিফাতও আমাকে ভালোবাসে, কিন্তু সুন্দর মানুষের সাথে হয়তো সুন্দর মানুষকেই মানায়, আমার মতো কালো মানুষকে না। আমি আমার এই জীবন রাখবো না, আমি আমার এই জীবন শেষ করে দেব। এই কথা বলে জুই যখন পানিতে ঝাঁপ দিতে যাবে, তখনই সেখানে একটা জলপরী এসে হাজির হয়। থামো মেয়ে, তুমি তোমার জীবন কেন শেষ করতে চাও? আমি আর কি করব? আমার কাছে তো করার মতো আর কিছুই নেই। আমার গায়ের রং কালো, তাই এই সমাজ আমাকে মূল্য দেয় না। আমার চাচি আর আমার বোন আমাকে ঘৃণা করে। তারা নিজেরা অনেক জিনিস কেনে, কিন্তু আমাকে একটা জামাও কিনে দেয় না। তারা বলে কালো মানুষকে নাকি নতুন জামায় মানায় না।
এমনকি আমি যাকে ভালোবাসি সেও অন্য কারো হতে চলেছে। আমি তো আগে থেকেই একা ছিলাম, এখন আরো একা হয়ে পড়েছি। আমি এই পৃথিবীতে থাকতে চাই না জলপরি, এই পৃথিবী আমার জন্য না। জুঁইয়ের এই সব কথা শুনে জলপরীর অনেক খারাপ লাগে, তাই সে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। জলপরী একটা জাদুর লিপস্টিক প্রকট করে। এই জাদুর লিপস্টিকটা তুমি তোমার কাছে রাখো। এই জাদুর লিপস্টিকটা যখন তুমি লাগাবে তখন তুমি দেখতে অনেক সুন্দর হয়ে যাবে। এই লিপস্টিকটা লাগিয়ে তুমি যেই জিনিসে চুমু দিবে সেটা সোনায় পরিণত হবে। কিন্তু মনে রেখো, এই লিপস্টিকের সঠিক ব্যবহার করতে হবে। ভুলভাল ব্যবহার করলে এই লিপস্টিক ক্ষতি বয়ে আনবে। জুঁই পরীকে ধন্যবাদ জানায়। তারপর সে জলপরীর দেওয়া লিপস্টিকটা ঠোঁটে লাগায়। লিপস্টিক লাগানোর সাথে সাথে জুঁই অনেক বেশি সুন্দর হয়ে যায়। আরে আরে বাহ, আমাকে তো দেখতে অনেক সুন্দর লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ জলপরি, আপনি তো আমার জীবনটাকেই বদলে দিয়েছেন। আমি আপনার এই উপকারের কথা কখনো ভুলবো না। এরপর জুঁই যখন বাড়ি ফিরে যায় তখন চাচি আর ফাহিমা তাকে দেখে হতবাক হয়ে যায়। এটা কে? এটা তো আমাদের জুঁই হতেই পারে না, ওকে দেখতে তো অনেক সুন্দর লাগছে। তুই এত সুন্দর হলি কি করে? হ্যাঁ, এটা কি স্বপ্ন নাকি সত্যি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোকে তো দেখতে একদম পরীর মতো লাগছে। জুঁই তার জাদুর লিপস্টিকের ব্যাপারে ফাহিমা আর চাচিকে সব সত্যি কথা বলে দেয়। এই সব কথা শুনে ফাহিমা তার থেকে লিপস্টিক ছিনিয়ে নেয়। দে, এই লিপস্টিক আমাকে দে। এই লিপস্টিকের প্রয়োজন বেশি আমার, কারণ আমি মডেল হব, তাই আমাকে আরো বেশি সুন্দর হতে হবে। এই কথা বলে ফাহিমা ওই লিপস্টিক লাগায়, আর ওই লিপস্টিক লাগিয়ে সে আয়নার সামনে দাঁড়ায়। সে ওই আয়নার উপর কিস করে। আয়নার রিফ্লেকশনের কারণে সে আস্তে আস্তে সোনায় পরিণত হতে থাকে। চাচি, চাচি, দেখো না, আমি সোনায় বদলে যাচ্ছি। কি বলছিস? দাঁড়া দেখছি। এই কথা বলে চাচি যখন তার সামনে যায় তখন আয়নার রিফ্লেকশনে সেও সোনায় পরিণত হয়ে যায়। জুঁই লিপস্টিকের দিকে তাকায় আর মনে মনে ভাবতে থাকে এটার সঠিক প্রয়োগ করতে হবে। লিপস্টিকের সঠিক ব্যবহার করে আস্তে আস্তে জুঁই অনেক ধনী হয়ে যায়। জুঁই তার চাচার বাড়ি ছেড়ে দেয় আর নতুন একটা শহরে গিয়ে ওঠে। একদিন তার সাথে রিফাতের দেখা হয়। জুঁই, এটা তুমি? তোমাকে আমি কত খুঁজেছি, তুমি কত বদলে গিয়েছো, কিন্তু আমার ফিলিংস এখনো তোমার জন্য তেমনটাই আছে। এখন আমি বুঝতে পেরেছি নিজেকে ভালোবাসা কতটা প্রয়োজন। এখন থেকে আমি আর কারো পেছনেই ছুটবো না, কাউকে নিয়ে কখনো আফসোসও করব না, শুধু নিজেকে ভালোবাসবো। আমি তো তোমাকে সেই কবে থেকেই ভালোবাসি। তুমি যখন কুশ্চিত ছিলে, সবাই তোমাকে কুশ্চিত বলতো, তখনও আমি তোমাকে ভালোবাসতাম। আর এখন তুমি সুন্দর হয়ে গিয়েছো, এখনো আমি তোমাকে ভালোবাসি। তোমার রূপ দিয়ে কখনোই আমার কোনো কিছু যায় আসেনি, কারণ আমি তোমাকেই ভালোবেসেছি, তোমার রূপকে নয়। এখন আমি তোমাকে বিয়ে করতে চাই। আর হ্যাঁ, তুমি যদি কালো থাকতে তাহলেও আমি তোমাকেই বিয়ে করতাম, ফাহিমাকে না, কারণ আমি তোমাকেই ভালোবেসেছিলাম। জুঁই রিফাতকে ফিরিয়ে দিতে পারে না। তারা একে অপরকে আপন করে নেয়। তারা দুইজন বিয়ে করে ফেলে। তারপর তারা দুইজন সুখে শান্তিতে জীবন কাটাতে শুরু করে। জুঁই নিজের যত্ন নেওয়ার পাশাপাশি গরিব দুঃখী লোকেদের সাহায্য করতে থাকে। সেই দিনের পর থেকে জুঁইয়ের জীবনে আর কখনো দুঃখ কষ্ট আসেনি। সে তার সারাটা জীবন সুখেই কাটিয়ে দিয়েছে। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে সৌন্দর্য কখনো রূপ বা রঙের উপর নির্ভর করে না। আসল সৌন্দর্য রয়েছে মানুষের ব্যক্তিত্বে। লোভ আর হিংসা সব সময় ধ্বংস বয়ে আনে। সোনিয়ার বিয়ের পরের দিনই সোনিয়ার পায়ের নিচের মাটি সরে যায়, কারণ তার শ্বশুর শাশুড়ি ছিল অনেক লোভী।
সোনিয়া তার বাপের বাড়ি থেকে কেবলমাত্র কয়েকটা কাপড় আর থালা বাসন নিয়ে এসেছিল। সে যৌতুকে তেমন কিছুই আনতে পারেনি, তাই তার শ্বশুর বাড়ির কেউই তাকে খুব একটা পছন্দ করত না। সোনিয়া সারাদিন ঘরের সব কাজ করত। সারাদিন কাজ করতে করতে সে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে। মা, এই ঘরটা অনেক ছোট, কিন্তু আমি চেষ্টা করব যেন সবকিছু ঠিকঠাক চলে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি কেবলই অনার্স শেষ করেছি। কিছুদিনের মধ্যেই হয়তো ভালো একটা চাকরি পেয়ে যাব, তখন আমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না। হ্যাঁ, তা তো করতেই হবে। তুই তো যৌতুকে কিছুই নিয়ে আসিসনি, এখন বাইরে গিয়েই কাজ কর, অন্তত পক্ষে আমাদের সংসারে কিছুটা হলেও লাভ হবে। সোনিয়া শাশুড়ির এইসব কথা শুনে অনেক মন খারাপ করে। সোনিয়ার শাশুড়ি সব সময় সোনিয়াকে যৌতুক নিয়ে খোঁটা দিত। শাশুড়ির এমন কথা শুনে সোনিয়ার চোখে জল চলে আসে। সোনিয়ার বিয়ের কয়েক মাস পরেই তার দেবর এক ধনীর দুলালিকে বিয়ে করে আনে। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। ইতিমধ্যে আমরা অনেকের নামে কার্টুন ভিডিও তৈরি করেছি, তোমরা সেগুলো দেখে আসতে পারো। আর হ্যাঁ, তোমরা যারা এখন এই ভিডিওটি দেখছো তারা এই ভিডিওটিতে একটি লাইক দাও, আর সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। সেই মেয়ের নাম ছিল মানহা। মানহার হাতের সোনার চুড়ি, গলায় সোনার হার আর চকমকে মেকআপ দেখে শ্বশুরবাড়ির সবাই মানহাকে মাথায় নিয়ে নাচতে থাকে। মানহা যৌতুকে অনেক কিছু নিয়ে এসেছিল। যৌতুকে সে একটা বাড়ি নিয়ে এসেছিল, সেই সাথে শ্বশুরবাড়ির সবাইকে অনেক অনেক টাকা দিয়েছিল। তাই শ্বশুরবাড়ির সবাই তাকে মাথায় করে নাচছিল। আরে মানহা বৌমা তো আমাদের ঘরের লক্ষ্মী, তুমি আমাদের ঘরে আসার সাথে সাথে আমাদের ঘরের সাথে সাথে ভাগ্যটাও বদলে গিয়েছে। হা 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 হা। সোনিয়ার শাশুড়ি হাসতে হাসতে কথাগুলো বলে। মানহা বৌমা বাড়িতে পা রাখার সাথে সাথে আমাদের বাড়িটা তাজমহল হয়ে গিয়েছে। এই সোনিয়া বউ তো গরিব ঘরের মেয়ে, সে যৌতুকে কিছুই নিয়ে আসেনি। সোনিয়া বৌমা, তোমার মা বাবার শেখা উচিত কিছু মানহা বৌমার মা বাবার থেকে। হ্যাঁ সত্যি ভাইয়া, মানহা ভাবিকে তো মডেলদের মতো দেখায়। মানহা ভাবিকে দেখলেই মনটা ভালো হয়ে যায়। সোনিয়া এই সব কথা শুনে কিছুই বলতে পারে না। সে চুপচাপ রান্নাঘরে গিয়ে রান্না করতে থাকে। এখন এই পুরো সংসার মানহার হাতে ছিল। মানহার কথায় সবাই উঠতো আর বসতো। সোনিয়াকে কেউ পাত্তাই দিত না। মানহা তার টাকা দিয়ে তাদের বাড়িতে নতুন ফ্রিজ, টিভি, এসি আরো নতুন নতুন ফার্নিচার এনেছিল। আরে সোনিয়া, তোর মাথায় কি একটুও ঘিলু নেই? তোর কি একটুও লজ্জা লাগে না? তোর মা বাবা তো তোকে যৌতুকে একটা টাকাও দেয়নি। অন্তত পক্ষে ঘরের কাজগুলো ঠিকঠাক করে কর। একবার মানহা বউয়ের দিকে তাকা, কত যৌতুক নিয়ে এসেছে আর কত সংস্কারী। তোর মধ্যে তো সংস্কারের ছিটে ফোঁটাও নেই। বড় ভাবি, তোমরা তো এই ঘরের বোঝা। ভাইয়াও কোনো কাজ করে না আর তুমিও কোনো কাজের না। ছোট ভাইয়া আর ভাবিকে দেখো, কিছু শিখো ওদের থেকে। এইভাবেই দিন কাটতে থাকে। একদিন সোনিয়ার ছোট দেবর বাড়িতে আসে আর তাদের জানায় তাদের একটা বিয়ের অনুষ্ঠানের দাওয়াত আছে। সবাইকে সেখানে যাওয়ার জন্য রেডি হতে বলে। সবাই সেখানে যাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল। ওই বিয়ের অনুষ্ঠানে তো আমাদের পুরো পরিবারকে দাওয়াত দেওয়া হয়েছে। গ্রামের অনেক বড় বড় লোক আসবে ওই বিয়ের অনুষ্ঠানে। সবাই নিশ্চয়ই অনেক ভালো ভালো কাপড় পরে আসবে, তাই আমাদেরও ভালো ভালো কাপড় পরে যেতে হবে। বুঝতে পেরেছিস তোরা? মা, বড় ভাবি কি পরবে? তার মা বাবা তো তাকে কেবলমাত্র একটা সাধারণ 3 পিস দিয়ে পাঠিয়েছে। তার তো কোনো ভালো কাপড়ও নেই। যদি বড় ভাবি আমাদের সাথে ওটা পরে যায় তাহলে তো আমাদের ফ্যামিলির নাক কাটা যাবে। এই কথা শুনে সোনিয়া মনে মনে অনেক কষ্ট পায়, কিন্তু সে তাদের কিছুই বলে না। বিয়ের দিন সকালে সবাই রেডি হয়। মানহা অনেক মডার্ন একটা ড্রেস পরে।
ড্রেসটা একটু বেশি মডার্ন ছিল। মানহা বউ, এই ড্রেসটা তো অনেক ছোট, হাতা কাটা, তার উপরে গলাটাও কত বড়। এটা তো আমাদের ইজ্জতের প্রশ্ন, তাই না? তুমি এটা চেঞ্জ করে ভালো একটা ড্রেস পরে নাও মা। ওফ আম্মা, আপনাদের এই সব পুরানো দিনের চিন্তা ভাবনা আমার একদম ভালো লাগে না। আপনাদের চিন্তা ভাবনা অনেক জঘন্য। দেখে নিয়েন, আজকের পার্টিতে সবাই আমাকেই ঘুরে ঘুরে দেখবে, কারণ আমার ড্রেসটা অনেক দামি। আমি এই ড্রেসটা থাইল্যান্ড থেকে এনেছি। আমি এটা পরেই বিয়েতে যাব, তা না হলে বিয়েতেই যাব না। তখন সোনিয়া পুরানো একটা শাড়ি পরে সেখানে গিয়ে হাজির হয়। ভাবি, তুমি কি বিয়ে বাড়িতে ভিক্ষা করতে যাচ্ছ? তুমি বাসায় থাকো, তোমার ওই বিয়েতে যেতে হবে না। তুমি ওই বিয়েতে গেলে লজ্জায় আমাদের মাথা কাটা যাবে। হ্যাঁ হ্যাঁ বউ, তুই ঘরেই থাক। এই শাড়ি পরে বিয়েতে গেলে সবাই আমাদের ফকিন্নি ভাববে। আম্মা, আমাকেও সাথে নিয়ে চলেন না। আমি কখনো এত বড় বিয়ের অনুষ্ঠানে যাইনি। আমার খুব শখ এরকম বিয়ের অনুষ্ঠানে যাওয়ার। আহা, কান্না করিস না তো, তোর কান্না দিয়েই কিছুই হবে না। তুই ঘরে থাক, আমরা যাচ্ছি। পুরো পরিবার মানহাকে নিয়ে বিয়েতে চলে যায়। সোনিয়া বাড়ির বাগানে গিয়ে একা একা বসে কান্না করতে থাকে। হায় খোদা, আমি এতটাও খারাপ না। আমি যদি একবার সুযোগ পেতাম তাহলে আমি সবাইকে দেখিয়ে দিতাম আমি কতটা সংস্কারী। আমার কাছে ভালো একটা ড্রেস নেই, আমার কাছে কোনো টাকাও নেই। তুমি আমাদের এত গরিব কেন বানিয়েছো খোদা? তখনই সেখানে একটা পরী এসে হাজির হয়। আপনি আপনি তো একটা পরী, তাই না? আপনি কি সত্যিই একটা পরী? হ্যাঁ, আমি রানী পরী। তুমি অনেক ভালো, তুমি অনেক সহজ সরল, তোমার মন অনেক পরিষ্কার। তাই আমি তোমার জন্য একটা সোনার লেহেঙ্গা আর রূপার জুতা নিয়ে এসেছি। এটা তুমি পরে নাও আর চলে যাও পার্টিতে, তারপর দেখো কি হয়। আপনি আমার কাছে উপরওয়ালার সমান। আপনি আমাকে একটা সুযোগ দিয়েছেন নিজেকে প্রমাণ করার। আমি আপনার এই উপকারের কথা কখনোই ভুলবো না। মনে রেখো মেয়ে, এটা একটা জাদুর লেহেঙ্গা আর এটা একটা জাদুর জুতা। এগুলো তোমার অনেক কাজে আসবে। এই কথা বলে পরী হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। অন্যদিকে মানহার এমন সাজ দেখে বিয়েবাড়ির সবাই তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে আর অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে। এই সব শুনে সোনিয়ার শ্বশুরবাড়ির সবার মাথা একদম নিচু হয়ে যায়। তখনই সোনিয়া এন্ট্রি নেয়। তার সোনার লেহেঙ্গা চমকাচ্ছিল, রূপার জুতা থেকে অদ্ভুত আলো বের হচ্ছিল। তাকে দেখে সবাই হতবাক হয়ে যায়। আরে, এটা আবার কে? এই মেয়েটা নাই কোনো ছোট ড্রেস পরেছে আর নাই কোনো মেকআপ করেছে, তবুও ওকে দেখতে কত সুন্দর লাগছে। ওর লেহেঙ্গাটা দেখো, ওর জুতাটা দেখো, কত সুন্দর লাগছে ওকে। ওকে তো অনেক সংস্কারী মনে হচ্ছে। বিয়েবাড়ির সবাই সোনিয়ার নামে প্রশংসা করতে থাকে। তখন সেখানে একটা লোক আসে আর সোনিয়াকে বলে, ও ম্যাডাম, আপনি আমার ইন্ডাস্ট্রিতে চলে আসুন। আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আপনারই প্রয়োজন। আমরা আপনাকে মডেল বানাতে চাই। মেকআপ ছাড়াও আপনাকে দেখতে কত সুন্দর লাগছে। আমরা কি আপনার একটা ছবি তুলতে পারি? আপনার সিম্পলিসিটিতে আলাদা একটা রয়্যালিটি আছে। আরে, এটা তো আমাদের বড় বউ সোনিয়া। এই লেহেঙ্গা আর এই জাদুর জুতা ও কোথায় পেল? আমরা সবাই ওকে গরিব ভেবে কত ভুলভাল কথা বলেছি। আমরা ওকে মূল্যায়ন করিনি। ও তো অনেক সংস্কারী। এখন থেকে আমরা ছোট বউকে যেমন করে ভালোবাসবো, বড় বউকেও তেমন করেই ভালোবাসবো। ওই দিনের পর থেকে সোনিয়ার শ্বশুরবাড়ির সবাই তাকে সম্মান করতে শুরু করে আর সোনিয়া অনেক বড় একজন সুপার মডেল হয়ে যায়।